সেদিন হাসিনা সেই সময় পাবলিক সমাবেশে বক্তব্য দেওয়ার শেষের দিকে আজকে যারা অবরোধ দেখেছে তাদেরকে আমি দেখে নেব। সরকারের সিদ্ধান্ত না মানা মানে তো রাষ্ট্রের সিদ্ধান্ত না মানে, এখন সরকার এই যে চুক্তি বিরোধিতা করা মানে রাষ্ট্রের বিরোধিতা করা। কারণ আওয়ামী লীগ নির্বাচনে জিতে সরকার গঠন করেছে। সরকার রাষ্ট্র যেহেতু সরকার চালায়, তার মানে আওয়ামী লীগ মানে সরকার, সরকার মানে রাষ্ট্র। আমার অপরাধ হলো আমার রাজনৈতিক মতবিশ্বাস মানে শাসন ব্যবস্থার প্রতি বিশ্বাস। আমাকে বললো আমার অপরাধটা। একটা জায়গায় নেওয়া হলো, ওতে ছোট্ট একটা জায়গা, 3টা রুম আছে ভিতরে। দেখলাম ছোট ছোট লক আপের মধ্যে, থানায় যেরকম লক আপ থাকে ঠিক সম্পূর্ণ তার ইয়েটা সিস্টেমটা ওরকমই। সেখানকার দরজা থেকে শুরু করে, সেখানকার টয়লেটের ব্যবস্থা থেকে শুরু করে, ওই ছোট্ট জায়গায় একটা টয়লেট আছে অ্যাটাচ। তারপর ওখানে একটা পানির কল আছে, ওই কল থেকে সব কাজ সারতে হয়, খাওয়া পানি থেকে শুরু করে অন্য সব কাজ ওই কল থেকে। কিন্তু তুলনামূলকভাবে পরিষ্কার, থানার লকআপের মতো না। লকআপগুলো ছোট, খুব বেশি বড় জোর 7 ফিট বা 11 এরকম হবে। তার মাঝে আর 11 ফিট লম্বা, তো তার ওদিকে 3-4 ফিট নিয়ে আরও টয়লেটটা আছে। সব মিলিয়ে এখানে আপনার থাকারটা ছোট। তো আমি ওই জায়গাটা কোথায় বুঝতে পারি নাই, যেহেতু আমাকে অনেকক্ষণ তারা গাড়িতে চড়িয়েছে। তো আমি তবুও আমার সন্দেহ হতো ঢাকার ভিতরে একটা জায়গা, এত বাইরে নিয়ে যায়নি ওরা। তো হয়তো আমাকে একটু বিভ্রান্ত করার জন্য ওরা একটু লং ড্রাইভ করিয়েছে, 40-45 মিটার জার্নি তারা করিয়েছিল। ওখান থেকে রাস্তার পাশে গাড়ি চলার শব্দ শোনা যায়, লোকজনের কথাবার্তা বলার শব্দ শোনা যায় যদি রাস্তায় হাঁটলে। এটা একদম রাস্তার পাশে, মেইন রোডের পাশে, পশ্চিমমুখী বলেও আমার মনে হয়েছিল। তারপর দিন যখন 10 তারিখ পর্যন্ত আমাকে রেখেছিল, তারপর দিন সূর্য অর্থাৎ বিকালের দিকে আমি একটু রোড ভিতরে ঢুকে পড়তে দেখলাম। ওই যে দরজার নিচে একটু পাক ছিল, দরজা বলতে গেট আর কি, লোহার পাটের যে একদম ইয়েটা দরজাগুলো সেরকমই একদম গেটের মতো ছোট্ট একটা দরজা, ওই দিক থেকে বের করে আবার তালা মেরে দেয়, সেরকমটা অবস্থা। পশ্চিমমুখী মনে হলো। তো ওই জায়গাটা লাস্ট যেখানে আমাকে নিয়েছিল 5 বছর কিলোমিটার ডিফারেন্স, একটু ভিন্ন, এটা এক না। তো ওখানে 9 তারিখ নেওয়ার পর সন্ধ্যার খাবার দাবার তারা দিল আমাকে সন্ধ্যায়। তারপরে আমি তো অপেক্ষা করছিলাম, কেউ কথা বলে না আমার সাথে। ওখানে নিয়ে যাওয়ার পর আমার চোখ খুলে দিল, হ্যান্ডকাপ খুলে দিল, হ্যান্ডকাপ লাগিয়েছি। আবার গাড়িতে চোখ বেঁধে দেওয়ার পর আমার হ্যান্ডকাপ লাগিয়েছিল, হাতে হ্যান্ডকাপ ছিল। তো আমি তো নিশ্চিত তখন হ্যান্ডকাপ তো আর যা তার হাতে থাকে না, এটা তো কোনো বাজারেও পাওয়া যায় না, কারো হাতে থাকে না, তো গভর্নমেন্ট এজেন্সিদের কাছে থাকে। সব তো জিনিস তো মানে সব মিলিয়ে আমার মানে সন্দেহ হচ্ছে মানে সরকারের কোনো এজেন্সি আমাকে তুলে নিল। এরপর রাত আনুমানিক 9টা বা 9টার কাছাকাছি, ওই সময় আমাকে আবার নেয়ার জন্য এক লোক আসলো, দরজা খুলে তখন ওই হ্যান্ডকাপ নিয়ে আসলো, দুটো কাপড়, দু পিস কাপড়, চোখ বেঁধে দেওয়ার কাপড়, আর একটা টুপি, হ্যাট যেটা মানে লম্বা, এই পর্যন্ত তারা পরিয়ে দেয়। বাস করা, এটা পুরো বাসটা খুললে এই পর্যন্ত চলে আসে। এটা টুপিটা কালো কাপড়ের টুপি, এই পর্যন্ত চলে আসে। বাস করে এই বরাবর তারা বেঁধে দেয়। তো এইভাবে আমি চোখ বেঁধে দিল প্রথমে, তারপর হ্যাটটা পরালো, টুপিটা, তারপর আমার চোখ বেঁধে দিল, হ্যান্ডকাপ লাগালো। ওই কাছাকাছি সামনে কিছু দূর হেঁটে নিয়ে গিয়ে একটা রুমে ঢুকানো হলো। ওই রুমে একটা সাউন্ড সিস্টেম আছে ওদের, মানে কীভাবে জানি তার একটা সাউন্ড মানে শব্দ একটা, সেখানে বড় ফ্যান ট্যান এরকম কিছু এই জাতীয় কিছু হবে, অনেক বড় শব্দ। বাইরের থেকে শব্দ না শোনা যায় এরকমটা ব্যবস্থা সেখানেও আমি দেখছিলাম। তো আমাকে একটা চেয়ারে বসানো হলো, চেয়ার আছে ওখানে, চেয়ারের কাঠের চেয়ার, বসলাম। 4-5 জন লোক আমার চারপাশে বসেছিল। এরকম ওদের কথাবার্তায় বুঝলাম, এদিক থেকে একজন মানে প্রশ্ন করে, এদিক থেকে একজন, এদিক থেকে, এভাবে বুঝলাম 4-5 জন লোক সেখানে ছিল। তো ওখানে নেওয়ার পর আমাকে তারা এলোমেলোভাবে অনেক প্রশ্ন করতে লাগলো যে 2014 সালে নির্বাচনের আগে শেখ হাসিনা তার নির্বাচনী সমাবেশ করেছিল খাগড়াছড়িতে,
সালের শেষের দিকে। তো সেদিন তো তুমি শেখ হাসিনার সমাবেশে তোমরা অবরোধ দেখেছিলে, তুমি তো গাছ কেটে দিয়েছো, পথ ব্লক করেছো, সে কথা বলেছিল। তো আমি তাদেরকে বললাম যে হ্যাঁ, আমি তো সেটা করিনি, আমি ইনভলভ ছিলাম না, এটা পিসিপি করেছে। ইউপিডিএফ সম্বন্ধে তারা জিজ্ঞাসা করলো, আপনারা তো চুক্তি মানেন না। তো আমি বললাম হ্যাঁ, তারা বললো চুক্তি মানেন না, এটা তো চুক্তি না মানাতে তো অপরাধ। কীরকম? চুক্তি না মানা মানে তো সরকারকে না মানা, সরকারি সিদ্ধান্ত না মানা মানে রাষ্ট্রের সিদ্ধান্ত না মানা। এখন সরকার যেহেতু রাষ্ট্র চালায়, সরকারি সিদ্ধান্ত না মানা মানে তো রাষ্ট্রের সিদ্ধান্ত না মানা। এখন এই যে চুক্তি বিরোধিতা করা মানে রাষ্ট্রের বিরোধিতা করা, সুতরাং এটা হলো আপনার রাষ্ট্রবিরোধী অপরাধ। তো আমি এই নিয়েও ডিফেন্ড দিলাম যে আমার এটা আইন কানুন দেখিয়ে, আমার সংবিধান দেখিয়ে দিয়ে ডিফেন্ড দিলাম। সে বেশি প্রায় ঘন্টাখানেক এভাবে আমরা কথা বললাম। তারপর আমার দাবি নিয়ে, তারা আমাদের কী দাবি, ঘন্টাখানেক কথাবার্তা বলার পর আমাকে আবার ওই সেলে নিয়ে গিয়ে আমার চোখ খুলে দিল, হ্যান্ডকাপ খুলে দিয়ে রাখলো। তারপরে ওই রাতটা চলে গেল। তো আমি প্রথম রাতেই আমি ওই কথা ভাবছিলাম যে আমি মনে করছিলাম আমাকে থানায় নেওয়া হয়েছিল, কোথাও থানার মতো তো দেখতে। কিন্তু চিন্তা করলাম, পরে আবার নিজেই প্রশ্ন করি, যদি এটা থানা হয় তাহলে এত নীরব কেন, লোকজন তো নাই কোনো। আমি একটু ঘুমাচ্ছিল আমি একটু কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। কিছুক্ষণ ঘুমিয়েছি, এশার আজানের পর, রাতের একদম শেষ আজানের পর আমি ঘুমিয়ে পড়লাম। এই ঘুম থেকে আমাকে জাগালো, এটা খুব সম্ভবত 9টার দিকে হবে আর কি, 9টা এরকম হবে। আবার সে আসলো ওই টুপি হাতে, দুটো কাপড় নিয়ে, কালো কাপড় চোখ বাঁধার, তারপর হ্যান্ডকাপ পরালো, কাপড় বেঁধে দিল, চোখ নিয়ে টুপি পরালো, তারপর বের করে নিয়ে একটা গাড়ি তুললো। গাড়ির শব্দ শুনলাম আমি, গাড়ি আসলো। এর আগে গাড়ি আসার শব্দ শুনিনি আমি, ওই রাতেই প্রথম গাড়ি আসার শব্দ শুনলাম। ওই সময় একটা গাড়িতে তোলা হলো আমাকে, গাড়ি তুলে আবার নামালো, ওর সাথে সাথে নামালো আবার। ওরা আবার টুপি কাপড় এনেছিল, হ্যান্ডকাপ আনেনি, হ্যান্ডকাপটা খুলেনি, কিন্তু ওই টুপি আর একটা কাপড় খুলে ওদেরটা আবার আমার পরিয়ে দিল। এই যে ওই সময় আমার যখন টুপি খুলে নিল, একটা কাপড় খুলে নিল, একটা কাপড় টাকলো শুধু। ওই সময় আমি দেখলাম বাইরে যে পুলিশ বা অ্যাম্বুলেন্সে যে উপরে লাইটটা থাকে, সাইরেনের সময় যা লাইট জ্বলে, যেটা এরকম লাইটের দেখলাম, মানে আলো দেখলাম। তারপরে ওই যে আমার বাম পাশে যে লোকটা বসছিল, তার এখানে একটা মিটমিট করে আলো জ্বলতে দেখলাম, মানে এটা লাল হলুদ এরকম একটা জলে, আবার টিক টিক করে শব্দ করে। এটা আমি বুঝতে পারলাম জিনিসটা কি। আমার বাম পাশে যে লোকটা বসেছিল সে আমাকে বললো যে আমার নাম গুণধর, আপনার নাম কি? তার নামটা আগে দিল, তার নামটা নাকি গুণধর। আমি বললাম আমার নাম মাইকেল চাকমা। সে আমাকে তারপরে আমাকে বলা হলো, সে আমার সাথে একটু মানে সাধারণভাবে গল্প করার মতো সে আমাকে কথা বলতে লাগলো। তো আমার কাছে তার কথাগুলো সব ননসেন্স মনে হচ্ছিল, মানে আমাকে মেরে ফেলতেই হয়তো তারা নিয়ে যাচ্ছে, একটু সে আমাকে শান্ত করার জন্য হয়তো এসব একটু। আমার মন বলছে এখন তারা আমাকে মেরে ফেলবে, আমি মরার জন্য একদম প্রিপারেশন নিয়ে, যেহেতু তারা মেরে ফেলবে আমার তো আর কিছু করার নাই। এখন গাড়ি থেকে নামার সাথে সাথে আমি স্লোগান দিতে লাগলাম, একেবারে খুব উচ্চ স্বরে আমি চিৎকার করে স্লোগান দিলাম, নিপীড়িত জনতার সংগ্রাম দীর্ঘজীবী হোক, লং লিভ ইউপিডিএফ, মানে এইভাবে আমি স্লোগান দিতে লাগলাম। স্লোগান দিতে দিতে আমি একটু আমাকে কখন যে একটা রুমে ঢুকানো হলো আমি তা বুঝলাম না। তারপর ওখানে নিয়ে আমাকে একটা থুলে বসানো হলো, থুলে বসিয়ে তারা ওই এক লোক সে আমাকে আবার ওখানে গিয়ে শুরু করলো আবার ওই কথা, ওই অবরোধের কথা সে বলা শুরু করছে, হাসিনার অবরোধ, তারপরে ওই 11 সালের হাসিনার সমাবেশের অবরোধের কথা। আমি কোনো উত্তর না দিয়ে আমি চেয়ার থেকে একদম উঠে পড়লাম, উঠে দাঁড়িয়ে
ওদেরকে বললাম যে আমার কি অপরাধ যে আমাকে আপনারা নিয়ে আসলেন, বলেন কি অপরাধে আপনারা আমাকে নিয়ে আসলেন? আমাকে মেরে ফেলবেন, আপনারা মারবেন, ক্রস ফায়ারের নামে আমাকে হত্যা করবেন, খুন করবেন, করেন, কি অপরাধ আমার? তারপর আমাকে একজন পেটে গুটা মারছিল, একটা লাঠি দিয়ে পেটে গুটা দিয়ে আমাকে, আর হাঁ করলে কথা বলা, একটা 5 ইঞ্চি লম্বা হবে, একটা এটা বাস্তু হবে না, প্লাস্টিকের বোধহয় একটা পাইপ হবে, ও হ্যাঁ ও করে না বলতে পারি। তারপর হাসিনার কথা সে আবার জিজ্ঞাসা করলো যে সমাবেশের কথা। তো আমি তাকে এও বললাম যে হ্যাঁ, এটা একটা অবরোধ, সেদিন অবরোধ ছিল, তবে এটা দেখেছিল পাহাড় ছাত্র পরিষদ, তাদের একটা কর্মসূচি, সেদিন একটা তাদের সম্মেলন হওয়ার কথা, তা অনেক আগে থেকে ডিসি অফিস থেকে পারমিশন নেওয়া ছিল। কিন্তু শেখ হাসিনা সমাবেশের উপলক্ষ দেখিয়ে ওই প্রোগ্রামটা মানে কোনো না পিসিবিকে না দেখে তারা ওখান থেকে মানে বলে দেয়, ফোনে বলে দেয় তোমাদের ইয়েটা আর করা যাবে না, ক্যান্সেল। তো তার প্রতিবাদে পার্শ্বত্র পরিষদ শেখ হাসিনার সমাবেশের দিনে রাস্তা অবরোধের ডাক দেয়। এই অবরোধের কারণে সেখানকার যারা অংশগ্রহণ করার কথা ছিল আওয়ামী লীগের লোকজন আসতে পারেনি তেমন একটা, অনেক দেরিতে সেটা শুরু হয়ে, প্রেক্ষাপট আমি বলছিলাম আর কি। তো লোকজন কম হয়েছিল, আর সেদিন ওই গভর্নমেন্ট এমপ্লয়ি যারা ছিল তাদেরকে দেখে নিয়ে সমাবেশে নেওয়া হলো। সেদিন হাসিনা সেই পাবলিক সমাবেশে বক্তব্য দেওয়ার শেষের দিকে সে বলল, আজকে যারা অবরোধ দেখেছে তাদেরকে আমি দেখে নেব, এভাবে সে বলে আসলো সমাবেশে। তারপর সে যা বলে, রিক্ত আমি, সিক্ত আমি, দেওয়ার কিছু নাই, আসে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই, এভাবে বলে তার বক্তব্য শেষ করলো। আমি সেদিন একদম তার বক্তব্য রেকর্ড আমি শুনেছি, এটা রেকর্ড আছে, পত্রিকায় সব এই রিপোর্ট এসেছে যে আমাদেরকে দেখে নেবো, সে বলে আসলো একদম এভাবে, সে শাসিয়ে বলে আসলো। তো আমি এই কথা বলার পর তারা আর কি ও নিয়ে তেমন আর পরে কিছু বলেনি। সেই ইয়েটা হাসিনার সমাবেশের কথা আছে, আমি যখন ডিফেন্ড দিলাম, হ্যাঁ এটা ডেমোক্রেটিক রাইট, চাই আমরা করতে পারি, এটা তো আমাদের সে অধিকার আছে, হ্যাঁ হোক, রাস্তা অবরোধ করার অধিকার সে পিসিবির আছে, কিন্তু এটা তো একটা আইনের দিক থেকে এটা অপরাধ হবে না। জাস্ট এই কথা বলার পর সে আমাকে আমার রাজনীতি নিয়ে কথা বললো, আমাদের দাবি কি, ইউপিডিএফের কী দাবি, তো ইউপিডিএফ চুক্তি মানে না, এটা তো রাষ্ট্রবিরোধী, যেহেতু সরকারের সাথে চুক্তি হয়েছে, চুক্তি না মানা তা রাষ্ট্রবিরোধী। তো আমি তাও বললাম আমার দ্বিমত আছে এ ব্যাপারে, কীরকম, আমি কি বলতে পারি? হ্যাঁ যারা আছে বললো হ্যাঁ বলো। আমি বললাম হ্যাঁ, আমি সরকারের সিদ্ধান্ত বা সরকারের চুক্তি মানবো কি মানবো না, আমি তার ওয়েলকাম জানাবো নাকি তা বিরোধিতা করবো, তো আমার সে অধিকার, ডেমোক্রেটিক রাইট আমার আছে, আমি তা করতেই পারি। আমি একজন নাগরিক হিসেবে সংবিধান সে অধিকার আমাকে দিয়েছে, সেটা কোনো অপরাধ নয়। তো এখন সেই চুক্তিকে যদি আমি না মানার কারণে যদি আমার অপরাধ হয়, তাহলে ঠিক আছে, আপনারা তো আইনের ব্যবস্থা আমাকে বিরুদ্ধে নিতে পারেন। চুক্তির পরে গেল বলছে আবার ওই ইয়ের কথা, সরকার বিরোধিতার কথা। সরকারের বিরোধিতা করা যাবে না, আওয়ামী লীগের বিরোধিতা করা যাবে না, রাষ্ট্রের বিরোধিতা করা যাবে না। কেন? আওয়ামী লীগ মানে সরকার, কারণ আওয়ামী লীগ নির্বাচনে জিতে সরকার গঠন করেছে। তারপরে সরকার, রাষ্ট্র যেহেতু সরকার চালায়, রাষ্ট্র মানেই তো আওয়ামী লীগ, সরকার, তার মানে আওয়ামী লীগ মানে সরকার, সরকার মানে রাষ্ট্র। সুতরাং এই আওয়ামী লীগ, সরকার এবং রাষ্ট্র এর বিরোধিতা করাটা হলো রাষ্ট্রদ্রোহী অপরাধ, করা যাবে না। তো তারা বলেছে স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতা, কথা বলে তারা, অর্থাৎ বাংলাদেশও নাকি স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতা পেয়েছে। অর্থাৎ আমরা যে দাবি করি এটা তারা আমাদেরকে দিলে তা স্বাধীন হয়ে যাবে, তারা মানে তারা রাষ্ট্রবিরোধী। তাদের ভাষায় তারা আমাকে এই স্বায়ত্ত শাসনের, পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবি তোলায় সেটা আমার অপরাধ, সেটা আমার আমার রাজনৈতিক ইউপিডিএফের
রাজনৈতিক দাবির কারণে তারা আমাকে, সেই একজন কর্মী সংগঠক হিসেবে তারা আমাকে এখানে ধরে নিয়েছে। দুটো আমার অপরাধ। আমার অপরাধ হলো আমার রাজনৈতিক মতবিশ্বাস, মানে বিশেষ কি বলে সেটা, শাসন ব্যবস্থার প্রতি বিশ্বাস আমাকে বললো আমার অপরাধটা। 4টা জায়গায় আমাকে 5-7টা রুমে আমাকে রেখেছে। সেই কন্ডিশনটা এই জন্য আমার একটা আইডিয়া হয়েছিল। আর আমাকে অনেকবার মেডিকেলে ডাক্তার আসে, সেখানে নিয়ে যায় তারা, সেখানে কঠোর দূষিতা আমার একটা ধারণা হয়। অনেকদিন থাকতে থাকতে অনেকবার আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল। একদিন আমাকে চুল কাটতে নিয়ে যাওয়া হলো। সেদিন আমার চোখটা একটু কাপড়টা একটু পাতলা ছিল, পেটে দিয়েছে, টুপিটা পরায়নি। চুল কাটার সময় টুপি পরায় না, ওই যখন দেখা করতে আসতো তখন তারা টুপি পরায়, একটু ভালো করে বেঁধে দেয় যেন ওই যারা ইন্টারোগেশন করে ওদের না দেখা যায় না। যারা দেখা করতে আসে তাদের কাউকে দেখা যায় না। ওই চেকার এসে আমাকে বলছে, আপনি চুল কাটলেন কেন, আপনি চুল কাটতে বলেন? আমি বলছি এই লোক আমি চুল কাটতে বলছে, তাই কাটলাম আমি চুল, নাহলে তো কাটতাম না। তারপরে এ নিয়ে সে বলছে এখন তো বড় বিপদ হবে, সুহারবাজার আমাদেরকে রাখবে না, অনেক আমাদেরকে সে একদম আমার রাগ করবে সে। এখন কি হবে? তো আপনি এক কাজ করতে পারবেন না, আপনি বলবেন যে এটা আমি করেছি কাজটা, আপনি যেহেতু ভিকটিম, অনেক কষ্টে আছেন, আপনাকে মাফ করে দেবে, এটা আপনাকে কিছু বলবেন না। আমরা যদি বলি আমরা বলেছি আমাদেরকে সে কষ্ট দেবে, আমার গালিগালাজ করবে, এসে করবে, কিন্তু আপনি যদি বলেন স্বীকার করেন, ঠিক আছে, আপনাকে ক্ষমা করে দেবে একটু হিসেবে। তারা চলে গেল, সুহারবাজার আসলো। একটু পরে 2-4 মিনিট পরে এসে আমার উপরে একদম রাগ চোখ রাঙানো শুরু করলো, মেশিনটা কেড়ে নিল। এরপরে আমার রুম চেক করতে লাগলো, উল্টাপাল্টা নানা রকম ব্যবহার তাদের। আমি তখন বললাম যে হ্যাঁ আমি আপনাকে, তখন বললাম ভাই দাদা আপনাকে আমি মিথ্যা কথা বলেছি, এখন সত্য কথা বললো। তাও বলছি কেন মিথ্যা কথা বলেছি, সব খুলে বললাম। এই কারণে আমি আপনাকে মিথ্যা কথা বলেছি, ওরা আমাকে বলেছে এই জন্য। আসলে ঘটনাটা এরকম। সুপারভাইজার পরে আমাকে একটা শিখিয়ে দিল, আমি যেন বলি চুল কারা কেটে দিয়েছি, বললে আমি যেন বলি তারাই আমার চুলটা কেটে দিয়েছে। আমি বললাম আমি মিথ্যা কথা আর বলবো না। একবার মিথ্যা কথা বলে আমি এত কষ্ট পেলাম, চোখের পানি আমার ঝরলো, এত কষ্ট আমাকে দিলেন আপনারা। যখন তার কথা রাখলাম না আমি, আমার উপর সে খেপে যায়। এরপর থেকে শুরু তার সাথে দ্বন্দ্ব, আমার সাথে। ব্যাপারটা কিছুই না। তো তারপরে একদিন আমার তালা খোলা করে রেখে গেল, আমার ওয়াশরুম গোসল থেকে ফিরে ওই যে আমার দরজাটা খোলা রেখে গেল, মানে চিৎকানিটা মারলো বাইরে থেকে, ইয়েটা মারলো, কিন্তু তালা মারেনি, তালাটা ফাঁসে রেখে গেল খোলা অবস্থায়, প্রায় 1 ঘন্টার মতো ছিল খোলা। তো এটা কীভাবে নিজেরা একটু গুটাগুটি করে ওরা সুপারভাইজার এখানে দিয়ে দিল, কোন একজন লোক তাদের মধ্যে থেকে। সুপারভাইজার এক রাতে আমার কাছে এসে আমাকে বলল ছোট্ট কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। বললাম আমি তো সত্য কথা বলার পক্ষে, বলেন কি সমস্যা হয়েছে। আমি তখনও ভাত খাওয়া শেষ শুনে রাতে আমার হাত টিপুনটা আমাকে ডেকে বলছে, বললাম এ তালা কি খোলা ছিল? বললাম হ্যাঁ খোলা ছিল। কতক্ষণ? 1 ঘন্টার মতো খোলা ছিল। আমাদেরকে বলেন না কেন? আমি বললাম আপনাকে যে আমাকে বলতে হবে এই কথা তো আমাকে কেউ বলেনি। যারা খোলা রেখেছে আমাকে কিছু বললো না, তাদেরকে একেবারে তারা, ওদের কথাই বুঝলাম আর কি, অনেক খারাপ ব্যবহার করেছে। ঘটনায় যারা জড়িত ছিল তালা খোলার ঘটনায় ওই কাজে, ওরা আমার প্রচণ্ড খেপে যায় আমার উপর। একেবারে নানা রকম ব্যবহার, মানে ঘুমাতে দেয় না ঠিক মতো। প্রায় 5-6 মাস এটা করেছে। হ্যান্ডকাপ লাগাই, গোসলে নেওয়ার সময়, টয়লেটে নেওয়ার সময় একদম টাইট করে হাড় বরাবর একদম ডাক হয়ে যায়, চোখ বেঁধে দিয়ে একদম যা শক্তি আসে চোখ টানে কাপড়টা। ঝগড়াও করতাম মাঝে মাঝে, রাগ করতো আমার, রাগারাগি করতাম আমি, এত কষ্ট দিয়ে রাখছেন কেন আমাকে, আপনারা মেরে ফেলেন না, এরকম না করে মারেন। এখানে আমাকে যদি মেরেও ফেলেন, মেরে লাশ গুম করে দিলে কে জানবে? এখানে কেউ জানবে না, কাক কেউ জানবে না, বলো মেরে ফেলেন না, কেন বাঁচিয়ে রেখেছেন? এবার বেশি থেকে কী লাভ? এত কষ্ট দিচ্ছেন কেন? টয়লেটে নেয় না, টয়লেটে সাপ নিয়ে থাকতে ওই 2-4 ঘন্টা নেয় না। সে একটা চেয়ারে বসালো, চেয়ারে বসিয়ে আমাকে এখানে লক করার ব্যবস্থা আছে চেয়ারে, আর পায়ে এখানে লক করার ব্যবস্থা আছে, একদম লক করে দিল, এভাবে হাত লক করে দিল, আর চেয়ারে পেঁচিয়ে একদম শক্ত করে বেঁধে ফেলে আমাকে। চেয়ারটা একদম ঘুরে রোলিং চেয়ার। তোমার অস্ত্র কোথায় আছে? বললাম তো অস্ত্র নাই। বলো, না হলে তোমাকে 240 ভোল্টেজে পুড়ে ফেলবো আমরা। এর ভয় টয় দেখালো। তো আমি বললাম না আমার কাছে তো অস্ত্র নাই।
আমি তো আমার দায়িত্ব তো আমি এখানে থাকি, আমার এই কাজ করি, আমি তো আমার কিছু কষ্ট নাই। পরে বলে পর যে আর কিছু করেনি, পরে রসিদ টসিদ খুলে দিলো। এটা এরকম অবস্থায় আমাদের 5 বছর কেটে যায় ওই জায়গায়। 5 বছরের মধ্যে কোনো ইনফরমেশন পাওয়া যায় না, বাইরে থেকে টিভি বা টেলিভিশন, পত্রিকা বা কোনো তথ্য সেখানে কিছুই পাওয়া যায় না। কারোর সাথে কথা বলা যায় না, কথা বলাটাও সেখানে অপরাধ।